সকল সম্মানিত আইনজীবীকে আমাদের বাদুল্লাহ একাডেমি কর্তৃক পরিচালিত আইনজীবী প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত। আপনাদের আজকের কর্মশালার বিষয়বস্তু হলো যে ক্রিমিনাল মামলার তামাদি। ক্রিমিনাল মামলার তামাদির ক্ষেত্রে আমরা বিশেষত আজকে আলোচনা করব চেক ডিভিশনের মামলার তামাদি নিয়ে। কারণ বর্তমান সময়ে লকডাউন থাকার কারণে অথবা সাধারণ ছুটি থাকার কারণে চেকের মোকদ্দমা দায়েরের যে নির্ধারিত সময়সীমা অর্থাৎ 1 মাস সময় অতিবাহিত হওয়ার কারণে সকল আইনজীবীবৃন্দ এই নিয়ে খুবই দুশ্চিন্তা আছে। তো আজকে আপনাদের এই দুশ্চিন্তার অবসান করার জন্য বাদুল্লাহ একাডেমির পক্ষ থেকে আমি উপস্থিত হয়েছি যে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। এখন আমরা কিছু আইনি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে হলো প্রথমে আপনারা সকলেই জানেন দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 3 ধারায় বলা 3টি বিষয়ের লিমিটেশন দেওয়া হয়েছে। 3টি বিষয় কি কি? একটি হলো সুট, একটি হলো অ্যাপিল এবং একটা হলো অ্যাপ্লিকেশন। তাহলে এই 3টে বিষয়ের মধ্যে তামাদের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে একটা সুট, একটা অ্যাপিল এবং একটা অ্যাপ্লিকেশন কত সময়ের মধ্যে দায়ের করতে হবে। এখন আসেন এই সুট বলতে কিন্তু সেই বিচারিক কার্যধারাকে আমরা বলবো যে বিচারিক কার্যধারা আর্জি দায়েরের মাধ্যমে শুরু হয়। তাহলে এই সুট বলতে কিন্তু ক্রিমিনাল মামলাকে বোঝাবে না। তাহলে এখন ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কি হবে? ক্রিমিনাল মামলার ক্ষেত্রে সাধারণত দায়েরের ক্ষেত্রে ক্রিমিনাল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য হয় না, কিন্তু এর 2টা ব্যতিক্রম আছে। 2টা ব্যতিক্রমের একটি হলো চেক ডিভিশনের মোকদ্দমা, অর্থাৎ এখানে 141 ধারার বিধান অনুযায়ী নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 এর 141 ধারার বিধান অনুসারে 1 মাসের মধ্যে লিগ্যাল 1 মাসের মধ্যে দায়ের করতে হয়। অর্থাৎ 1 মাস সময়টা কিভাবে কাউন্ট হবে? অর্থাৎ চেক দাতাকে, যিনি চেক ইস্যু করেছেন, যার চেকটা ডিসঅনার হয়েছে, সেই চেক দাতাকে আপনাকে একটা বাই রেজিস্টার্ড পোস্ট উইথ অ্যাকনোলেজমেন্ট ডিউ একটা নোটিশ দিতে হবে। সেই অ্যাকনোলেজমেন্ট ডিউতে যে তারিখ লেখা থাকবে অর্থাৎ রিসিপ্ট অফ দ্য লিগ্যাল নোটিশ, অর্থাৎ চেক দাতা অর্থাৎ যিনি আসামি, যার বিরুদ্ধে আপনি মামলা করতেছেন, তিনি যে তারিখে পাবেন, এডিতে যে তারিখটা লেখা থাকবে সেই দিন থেকে আপনাকে 30 দিন সময় টাকা পরিশোধের জন্য দিতে হবে, চেকের লিখিত অঙ্ক টাকা পরিশোধের জন্য দিতে হবে। এই সময়টা অতিবাহিত হওয়ার পর 1 মাসের মধ্যে আপনাকে মামলা দায়ের করতে হবে। আরেকটা ব্যতিক্রম হলো আমাদের যৌতুক নিরোধ আইন 2018, এই মোকদ্দমাটাও যৌতুক দাবির থেকে 1 বছরের মধ্যে দায়ের করতে হবে। তাহলে আমরা সাধারণত জানি যে ক্রিমিনাল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য না, কিন্তু এইটুকু তার ব্যতিক্রম। এখন আমরা চেক ডিভিশনের মোকদ্দমার তামাদির মেয়াদ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সেকশন 3 অফ লিমিটেশন অ্যাক্ট থেকে দেখলাম যে যদি কোনো মামলা, কোনো আপিল বা কোনো দরখাস্ত নির্ধারিত সময়সীমার মধ্যে দায়ের না হয়, তাহলে বিবাদী পক্ষ থেকে বা বিরুদ্ধ পক্ষ থেকে ডিফেন্স হিসেবে উল্লেখ করা হোক বা না হোক, তৎসত্ত্বেও আদালতটা খারিজ করে দেবেন, মামলাটা খারিজ করে দেবেন। এখন দ্য লিমিটেশন অ্যাক্টের যদি 29 ধারা আমরা লক্ষ্য করি, সেখানে বলা হয়েছে প্রচলিত বিশেষ আইন। প্রচলিত বিশেষ আইন, এখন বিশেষ আইন বলতে কি বুঝবো? বিশেষ আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে দ্য পিনাল কোড 1860 এর সেকশন 40 তে। সেখানে বলা হয়েছে বিশেষ আইন বলতে সে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে প্রণীত কোনো আইনকে বিশেষ আইন বলা হয়। তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট একটা স্পেশাল ল। কেন? এখানে শুধুমাত্র 3টি বিষয় নিয়ে ডিল করা হয়েছে, চেক, প্রমিসরি নোট আর হলো বিল অফ এক্সচেঞ্জ। যাই হোক, চেক দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 একটি বিশেষ আইন। তো লিমিটেশন অ্যাক্ট সেকশন 29 এর বিধান অনুসারে এটি একটি বিশেষ আইন, এবং এখানে 29 এ বলা হলো যে বিশেষ আইনগুলোর নিজস্ব যদি তামাদির মেয়াদ থাকে, তৎসত্ত্বেও এই তামাদি আইনের অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট সেকশন 3 প্রযোজ্য হবে। দ্যাট ইজ যে তার যে সময়সীমা দেওয়া হয়েছে মামলা দায়ের, সেই সময়সীমার মধ্যে যদি দায়ের না হয়, তাহলে মামলাটা খারিজ হয়ে যাবে। দ্যাট ইজ চেক ডিভিশনের মোকদ্দমার ক্ষেত্র যে আসামি যেদিন লিগ্যাল নোটিশ পেল এবং তিনি 30 দিন সময় পেলেন টাকাটা পরিশোধ করার, এই 30 দিন অতিবাহিত হওয়ার পর 1 মাসের মধ্যে যদি মামলাটা দায়ের না হয়, তাহলে আদালত বিচারে এই মোকদ্দমাটাকে খারিজ করে দিতে পারবে। তবে পাশাপাশি এখানে বলা হলো 29 ধারায় যে তামাদি আইনের সেকশন 4টা এই বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এখন আমরা দেখব যে তামাদি আইনের
4 কি বলা হয়েছে, দ্য লিমিটেশন অ্যাক্টের সেকশন 4 বলা হলো যে যেদিন তামাদির মেয়াদ শেষ হবে সেদিন যদি আদালত বন্ধ থাকে তাহলে আদালত পুনরায় যেদিন খুলবে সেদিন মামলাটা দায়ের করা যাবে। একইভাবে এই লিমিটেশন অ্যাক্টের 29 ধারার বিধানের পাশাপাশি আমরা যদি দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর সেকশন 10 এর বিধানটা দেখি, সেখানেও বলা হয়েছে যে তামাদি আইন প্রযোজ্য করা হয়নি এমন আইনের ক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে যে কোনো মামলা বা কোনো প্রসিডিংস কোনো নির্ধারিত সময়সীমার মধ্যে দাখিল করতে হবে, সেই সময়সীমার মধ্যে যদি আদালত বন্ধ থাকে তাহলে আদালত যেদিন পুনরায় খুলবে সেদিনই এই মামলাটা দায়ের করা যাবে। তাহলে আমরা দুইটা ফুটিংস পেলাম, দুইটা রেফারেন্স পেলাম, তামাদি লিমিটেশন অ্যাক্ট 1908 এর সেকশন 29 এবং পাশাপাশি সেকশন 10 অফ দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897। তাহলে এই দুটো হলো প্রধান রেফারেন্স আমাদের এই চেকে ডিজনের মোকদ্দমার তামাদি কন্ডেমনেশনের ক্ষেত্রে। তো এখন আসেন 26 মার্চ আমাদের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন 26 মার্চ তারিখের পূর্বে আপনার হয়তো চেক ডিজনার হয়েছে। তো আপনি যখন চেক ডিজনারের লিগ্যাল নোটিশ দিতে গেলেন, দেখলেন যে সব অফিস আদালত বন্ধ, ডাকঘর বন্ধ, বা রেজিস্টার্ড পোস্ট আপনি লিগ্যাল নোটিশ দিতে পারলেন না। তাহলে কি হবে? লিগ্যাল নোটিশই আপনি দিতে পারলেন না। লিগ্যাল নোটিশ না দিলে আপনি আসামের অধিকার কার্টেল করলেন, কারণ সে লিগ্যাল নোটিশ পাওয়ার পর আপনাকে টাকাটা ফেরত দিতে পারত। তো সেটা তার অধিকার। অর্থাৎ চেক ডিজনার হওয়ার পর তিনি লিগ্যাল নোটিশ পাবেন এবং লিগ্যাল নোটিশ পাওয়ার পর অবগত হওয়ার পর তিনি 30 দিন পাবেন সময় টাকাটা পরিশোধ করার জন্য নালিশকারীকে বা অভিযোগকারীকে। যাই হোক, সে সময়টা যদি আপনি না দেন তাহলে তো লিগ্যাল রাইট কার্টেল হলো। তো এখন আপনি লিগ্যাল নোটিশ দিতে পারলেন না, জেনারেল ছুটি শুরু হয়ে গেল। তো যাই হোক, জেনারেল ছুটি এখন শেষ হয়ে গেল এই গত 30 মে। এখন আপনি তাকে লিগ্যাল নোটিশ দিতে পারেন, কারণ এখন পোস্ট অফিস খোলা আছে। তাহলে এখানে আপনার কোনো সমস্যা নেই। আবার যেদিন আসামি এই লিগ্যাল নোটিশটা রিসিভ করবে সেদিন থেকে আপনি 30 দিন সময় দেবেন। সময় এই 30 দিন অতিবাহিত হওয়ার পর পরের 1 মাসের মধ্যে আপনি মামলা করতে হবে। মনে রাখবেন, এই লিগ্যাল নোটিশ আসামি প্রাপ্ত হওয়ার তারিখটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে গণনা করা হবে যে তাকে 30 দিন সময় দেওয়া হয়েছে কিনা, এবং সেই তারিখ থেকেই 30 দিন অতিবাহিত হওয়ার পর সেই তারিখ থেকে গণনা করা হবে যে আপনি 1 মাসের মধ্যে মামলা করেছেন কিনা। সো রিসিপ্ট অফ লিগ্যাল নোটিশ বাই দ্য একিউজড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদিও সারা দেশে আমাদের এটা একটা ভুল প্র্যাকটিস আছে যে আমরা শুধুমাত্র লিগ্যাল নোটিশ বাই রেজিস্টার্ড ডাকযোগে পাঠিয়ে দিয়ে আমার দায়িত্ব শেষ করি, কিন্তু ভালো আইনজীবী হলে আপনার এই পয়েন্টটা যদি ভালো করে রেজ করে আদালতের সামনে যে স্যার লিগ্যাল নোটিশ 141 বি ধারায় বলা হয়েছে যে যখন লিগ্যাল নোটিশ প্রাপ্ত হবে, প্রাপ্ত হওয়ার পর যে সময়টা দিতে হবে 138 এর সাবসেকশন 1 এ ধারার বিধান অনুযায়ী সেই 30 দিন সময় অতিবাহিত হবে, এবং ক্লোজ সি অনুযায়ী 138 ধারার সাবসেকশন 1 এর ক্লোজ সি অনুযায়ী যখন আপনি 30 দিন সময় অতিবাহিত হবে তারপরে 1 মাসের মধ্যে 141 এর বি ধারার বিধান অনুযায়ী 1 মাসের মধ্যে মামলাটা আপনাকে দায়ের করতে হবে। তাহলে লিগ্যাল নোটিশ যদি আসামি না পান, অর্থাৎ এডিতে যদি সেই তারিখটা উল্লেখ না থাকে, তাহলে আসামিকে 30 দিন সময় দেওয়া হয়েছে কিনা এটা গণনা করা যাবে না। কারণ 30 দিন সময় যদি আপনি তাকে না দেন, তাহলে নালিশকারী হিসেবে, অভিযোগকারী হিসেবে অথবা বাদী হিসেবে আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ করবে না, এবং কজ অফ অ্যাকশন অ্যারাইজ করার পর 1 মাসের মধ্যে যদি আপনি মামলা না করেন, তাহলে আপনার মোকদ্দমাটা এই তামাদি আইন অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট 1908 এর 29 ধারার বিধান অনুযায়ী নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা বিশেষ আইন হওয়ার কারণে এবং এখানে তামাদি আইনের 3 ধারা প্রযোজ্য হওয়ার কারণে এই মোকদ্দমাটা আপনার খারিজ হয়ে যাবে। তাই লিগ্যাল নোটিশ যেমন পাঠানো ইম্পর্টেন্ট, তেমনি ভাবে লিগ্যাল নোটিশ আসামিকে অবশ্যই পেতে হবে, অর্থাৎ এডিতে তার তারিখ থাকতে হবে, সেই তারিখ থেকে তাকে 1 মাস সময় দিতে হবে, 30 দিন সময় দিতে হবে, সেই সময়টা অতিবাহিত হওয়ার পর 1 মাসের মধ্যে মামলা করতে হবে। সো যাদের 26 মার্চের পূর্বে যিনি লিগ্যাল নোটিশ দেওয়ার সুযোগ পাননি জেনারেল ছুটির কারণে, তিনি এখন পোস্ট অফিস খোলা থাকার কারণে লিগ্যাল নোটিশ দিতে পারেন
এবং দিয়ে আসামি যেদিন লিগ্যাল নোটিশটা প্রাপ্ত হবে সেই তারিখ থেকে তাকে 30 দিন সময় দেবেন, তারপরে 1 মাসের মধ্যে মামলা করবেন। এতে আপনার কোনো অসুবিধা নেই। আবার যদি এমন সিচুয়েশন হয় যে 26শে মার্চ তারিখের পূর্বে, আরো অনেক পূর্বে আপনি লিগ্যাল নোটিশ দিয়েছেন, দিয়ে 26 মার্চের পূর্বে আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ করছে, অর্থাৎ আপনি 1 মাসের মধ্যে মামলা করবেন, কিন্তু দেখলেন যে সাধারণ ছুটি ঘোষণা হয়ে গেছে, আদালত বন্ধ হয়ে গেছে, আপনি মামলা করতে পারছেন না। 30শে মে পর্যন্ত এই সাধারণ ছুটির মেয়াদ ছিল, কিন্তু তখনও গিয়ে দেখলেন যে আদালত আপনার স্বাভাবিক কার্যক্রমে নেই, অর্থাৎ এখনো আদালত ভার্চুয়ালি অপারেট করতেছে। এবং 10ই মে তারিখ সুপ্রিম কোর্ট যে বেস্ট প্র্যাকটিস নির্দেশনা জারি করছেন আদালতের কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনার ক্ষেত্রে, অর্থাৎ ভার্চুয়াল আদালত পরিচালনা আইন 2002 অধ্যাদেশের 2020 অধ্যাদেশের প্রেক্ষিতে। তো এখনো যেহেতু আপনি দেখছেন যে ফাইলিং নেওয়ার কোনো বিধান ওই বেস্ট প্র্যাকটিস নির্দেশনায় নেই, অথবা 30 মে তারিখে আবার নতুন করে যে প্র্যাকটিস নির্দেশনা সুপ্রিম কোর্ট জারি করেছে, সেখানেও আপনি দেখতে পেলেন যে মামলা ফাইলিং এর কোনো বিধান রাখা হয়নি। তাহলে আপনি কি করবেন? কারণ কোর্ট আরো 15 তারিখ পর্যন্ত, 15 জুন তারিখ পর্যন্ত ভার্চুয়ালি অপারেট করবে, অথবা এর পরবর্তী তারিখও আদালত ভার্চুয়ালি অপারেট করতে পারে। তাহলে সেই তারিখ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, যে কোর্ট 15 তারিখ পর্যন্ত, 15 জুন পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে যদি আদালত ভার্চুয়ালি কার্যক্রমে থাকে আর ফাইলিং নেওয়ার কোনো নির্দেশনা জারি না হয়, তাহলে তার পরবর্তীতে আপনাকে ওয়েট করতে থাকবে। যখন আদালত ভার্চুয়ালি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ফাইলিং নেওয়ার বিধান করবে, ঠিক সেই মুহূর্তে আপনাকে মামলাটা দায়ের করে দিতে হবে। আর ভার্চুয়ালি যদি ফাইলিং এর কোনো বিধানই না করা হয়, তাহলে আদালত যখন তার স্বাভাবিক কার্যক্রম, অর্থাৎ প্র্যাকটিক্যালি তার কার্যক্রম পরিচালনা করবে, তখন আপনি মামলা দায়ের করতে পারবেন। এতে যতদিন অতিবাহিত হোক, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 7 মাস, এটি নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নাই। যখনই অ্যাকচুয়াল কার্যক্রম শুরু হবে তখনই আপনি দায়ের করে দিতে পারবেন। আর যদি ভার্চুয়াল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আদালত, সুপ্রিম কোর্ট থেকে যে এরকম বেস্ট প্র্যাকটিস নির্দেশনা জারি হয় যে মামলার ফাইলিং নেওয়া যাবে, তাহলে সেক্ষেত্রেও আপনি তখন মামলা দায়ের করে দিতে পারবেন। কারণ আমাদের আদালতে ভার্চুয়াল কার্যক্রম পরিচালনা সংক্রান্ত যে অধ্যাদেশটা জারি করা হলো, এর সেকশন 5-এ সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এই ভার্চুয়াল কার্যক্রমটা চলবে। এতে এই সুপ্রিম কোর্ট যে ভার্চুয়াল কার্যক্রম পরিচালনার নির্দেশনা টাইম টু টাইম জারি করবেন, সেই অনুযায়ী ভার্চুয়ালি কার্যক্রম চলবে। সেখানে যদি আপনার মামলা ফাইলিং এর বিধান রাখা না হয়, তাহলে আপনি মামলা দায়ের করতে পারবেন না। যখন মামলা ও ফাইলিং এর বিধান রাখা হবে তখনই পারবেন। আর যদি একদমই না করে যে না ভার্চুয়ালি ফাইলিং করা যাবে না, তাহলে আপনাকে আদালতের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এক্ষেত্রে যতদিন সময় যাক, যত মাস যাক, এই নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই। আশা করি সম্মানিত আইনজীবী বৃন্দ, যারা অংশগ্রহণ করে আইনজীবী বৃন্দ আছেন, তাদের সকলকে আমি এই বিষয়টা সতর্ক করতে পারছি, আপনাদের কাজে লাগবে। সো যাদের চেক ডিভিশনের মোকদ্দমা আমাদের নিয়ে যারা খুব চিন্তিত, তাদের আমাদের এই ভিডিও লেকচারে তার রেফারেন্স গুলো আছে, আপনারা নিজেরাই পড়ে দেখবেন, নিজেরাই পড়ে আশ্বস্ত হবেন, এই নিয়ে টেনশন করার কিছু নেই। তো সম্মানিত সকল আইনজীবীকে ধন্যবাদ এই লেকচার শোনার জন্য, এবং এরকম আরো ভালো ভালো লেকচার পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে আপনার প্র্যাকটিস রিলেটেড এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।